স্বাগত ডিবিসির নির্বাচিত সংবাদে। দিনের গুরুত্বপূর্ণ সংবাদ, পাশাপাশি বিশেষ প্রতিবেদন, আর সেই সাথে থাকছে কিছু সংবাদের পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞ মতামত। সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুত গোটা জাতি। কেন্দ্রীয় শহীদ মিনারে এরই মধ্যে প্রস্তুতি প্রায় সম্পন্ন। আজ প্রথম প্রহরে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু হবে 21-এর কর্মসূচি। এদিকে ভাষা দিবসের আয়োজন ঘিরে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। রাত 12টা 1 মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে 21শে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে প্রস্তুতি সম্পূর্ণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরই মধ্যে মিনারের পাদদেশ পরিচ্ছন্ন করা হয়েছে। চারুকলা শিক্ষার্থীদের নেতৃত্বে বেদি ও আশপাশের সড়ক এবং দেয়ালে আলপনার কাজ চলছে। প্রথম প্রহরে প্রধান উপদেষ্টার পর উপদেষ্টা পরিষদ এবং সরকারি কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করবেন। রাত 12টা 40 মিনিটের পর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করতে গিয়ে ডিএমপি কমিশনার জানালেন, কোনো নিরাপত্তার ঝুঁকি নেই। যে সমস্ত শীর্ষ সন্ত্রাসী জামিনে আছে তাদের এরিয়া অফ ক্রাইম বা এরিয়া অফ অপারেশন এক জিনিস, আর শহীদ মিনারের পুষ্পমাল্য অর্পণ ভিন্ন জিনিস। জঙ্গির আশঙ্কা নেই, জঙ্গির সেরকম কিছু নেই। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের প্রবেশ করার একমাত্র পথ পলাশী মোড়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানালেন তাদের প্রস্তুতির কথা। আমরা সিরিয়াল করি শুধু রাষ্ট্রাচারের সেটাতে আমরা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সটা ফলো করি। এটাও আমরা ইচ্ছা করে করি তা না, একেবারে 1986 সালের যে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স আছে সেই অনুযায়ী ওটা হয়। বাট অন্য রাজনৈতিক দল বা অন্য প্রতিষ্ঠান যদি আসেন, তারা যখন আসবেন তখন দিবেন, এবং আমাদের স্বেচ্ছাসেবক আছে, তারা তাদের সাহায্য করবেন। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে সর্বসাধারণকে শৃঙ্খলা বজায় রাখার আহ্বানও জানানো হয়েছে। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের 41টি ভাষার মধ্যে 14টি হারিয়ে যাওয়ার পথে। কোনো ভাষা টিকে আছে মাত্র 2 জনের মুখে, আবার 6 জনের মুখে টিকে আছে সারা বিশ্বের একমাত্র ভাষা। বিশেষজ্ঞরা বলছেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর এসব ভাষা টিকিয়ে রাখতে রাষ্ট্রীয় যথাযথ পরিকল্পনা না থাকায় তৈরি হয়েছে এই পরিস্থিতি। এভাবে চলতে থাকলে আরও অনেক ভাষা হারিয়ে যাওয়ার শঙ্কা তাদের। 2 বোন ভেরোনিকা কেরকেটা ও ক্রিস্টিনা কেরকেটা। একজনের বয়স 80, আরেকজনের 75। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের এই 2 বৃদ্ধা মারা গেলে বাংলাদেশ থেকে হারিয়ে যাবে খারিয়া নামের ভাষাটি। কারণ দেশে এই ভাষায় পুরোপুরি কথা বলতে পারেন শুধু এই 2 জনই। মনটা থোড়া দুঃখ লাগে, আমি বলতে পারি, অন্য এই যে আমার ছেলেই বলতে পারে না, আর কি করে বুঝাই তারে। আমরা যা পারি 2 বোনেই পারি। আমাদের এই যে ছোট ছোট নাতি আছে, আমরা কিছু কিছু সময় আলাপ করি তাদের সঙ্গে। আমাদের নাতিগুলা বুঝতে পারে, আমাদের ভাষা কথা বললে এরা হাসে। আরেকটি ভাষা রেংমিটচা। এই ভাষায় সারা বিশ্বে কথা বলতে পারাদের মাঝে বেঁচে আছেন মাত্র 6 জন, যারা থাকেন বান্দরবানের আলীকদম ও নাইক্ষ্যংছড়িতে। এই 6 জন মারা গেলে পৃথিবী থেকেই হারিয়ে যাবে রেংমিটচা ভাষাটি। রেংমিটচা ঠং রেংমিটচা প্রেন সুমগম নিংবো লাইক রেংমিটচা ঠং নম প্রেন না দলে হিনাং হিতকে জামকম দুকো থুই মা তো খলর প্লান মা যে তো খলতে মিতাং প্লান। এই 6 জন না থাকলে কিন্তু বাংলাদেশ থেকে পুরো রেংমিটচা ভাষা হারিয়ে যাবে, এটা কিন্তু খুব খারাপ লাগছে। ভাষার জন্য প্রাণ দেয়া এই দেশে এমন করুণ পরিণতি অনেক ভাষার। গবেষণায় দেখা গেছে, বাংলাসহ মোট 41টি ভাষার মধ্যে 14টি ভাষাই এভাবে হারিয়ে যেতে বসেছে, যার প্রায় সবই ক্ষুদ্র নৃগোষ্ঠীর। নির্ধারিত ভাষার লোক কমে যাওয়া, মাতৃভাষায় পড়াশোনার সুযোগ না থাকা, ব্যবহারিক জীবনে প্রয়োগের সুবিধা কম এবং সচেতনতা না থাকায় হারাতে বসেছে এসব ভাষা। তো মায়ের কাছ থেকে যে কথাবার্তা আমরা ছোটবেলায় শুনি, এরপরে 5 বছর 6 বছর পরে আমরা যে লেখাপড়া করি, এখানে কিন্তু আমাদের ভাষা নেই, মাতৃভাষা কোনো চর্চা নেই। তো যদি লিখিত রূপ দেওয়া যায়, এমনকি পিওর ভাষা, আমাদের ভাষাগুলো তো মিশ্রণ হয়ে গেছে, এই ভাষাগুলো যদি আমরা অনায়াসে এখন আমরা ব্যবহার করতে পারি, তাহলে এটা আমার মনে হয় সংরক্ষণ হবে। বিশেষজ্ঞরা বলছেন, ক্ষুদ্র পরিসরের ভাষাগুলোকে টিকিয়ে রাখতে রাষ্ট্রীয় কোনো পদক্ষেপই যথাযথ ছিল না। আমরা অতীতে দেখেছি যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার, কিন্তু সেইটাও আন্তরিকভাবে বাস্তবায়ন
করা হয়নি কোনোভাবে হোক। এই ভাষাগুলোর প্রতি কে মনোযোগী হবে, কেন হবে, কীভাবে হবে, এরকম অনেক প্রশ্ন আমাদের সামনে চলে আসে। এখন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাতৃভাষার উন্নয়ন, মাতৃভাষার মাধ্যমে শিক্ষার উন্নয়ন, এ বিষয়ে কোনো ইতিবাচক পরিবর্তন বা কোনো ইতিবাচক কিছু দেখছি না। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বলছে এসব ভাষা টিকিয়ে রাখতে শিক্ষায় সম্পৃক্তের পাশাপাশি নানা পরিকল্পনা নিচ্ছেন তারা। বাংলাদেশে 14টি ভাষা বিপন্ন অবস্থায় আছে, তার মধ্যে কিছু কিছু ভাষা আছে অধিক বিপন্ন, একটা আইসিইউতে যাওয়ার মতো অবস্থা। সেই ভাষাগুলো নিয়ে আমরা কাজ করছি, বিশেষ করে পাত্র, কন্দ, রেংমিটচা, খাড়িয়া, আমরা এই ভাষাগুলো ডকুমেন্টেশনের কাজ করছি। 8টা ভাষার মাত্র লিপি আছে, আর বাকি ভাষা নাই। তার মানে যে ভাষার লিপি নাই ওই ভাষা তো আসলে ওই অর্থে চর্চা হচ্ছে না। ইউনেস্কোর তথ্যমতে প্রতি 14 দিনে সারা বিশ্ব থেকে হারিয়ে যাচ্ছে একটি করে ভাষা। এই অবস্থা থেকে উত্তরণে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা রক্ষার গুরুত্ব বাড়ানোর আহ্বান সংশ্লিষ্টদের। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুত পুরো জাতি। এরই মধ্যে প্রস্তুতি প্রায় সম্পন্ন। এ নিয়ে আরও বিস্তারিত জানতে চাই। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে সরাসরি যুক্ত হয়েছেন বিশেষ প্রতিনিধি মনিরুল সোহাগ। সোহাগ, জানাবেন যে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি আছে। পরিবর্তিত পরিস্থিতিতে এই দিনটি পালনের সার্বিক প্রস্তুতি কেমন? আপনি জানেন যে আসলে একটি অন্যরকম পরিস্থিতির মধ্য দিয়ে আসলে এই দিবসটি পালন করা হচ্ছে এবং উদযাপন করা হচ্ছে। সেই হিসেবে আসলে সবার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু রয়েছে এবং পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ কেন্দ্রীয় শহীদ মিনারে যেখানে শ্রদ্ধা নিবেদন করা হবে সেই জায়গাটিকে ঘিরে কিন্তু অন্যরকম এক ধরনের প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। আপনি জানেন যে সরকারের প্রধান উপদেষ্টা তিনি কিন্তু মধ্যরাতে অর্থাৎ প্রথম প্রহরে সেখানে শুভেচ্ছা জানাবেন এবং শ্রদ্ধা নিবেদন করবেন এবং এরপর কিন্তু আরও অনেকেই সেখানে শ্রদ্ধা নিবেদন করবেন। কাল সারাদিন কিন্তু নানা ধরনের আয়োজন রয়েছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আসলে এই দিনটি নানাভাবে তাদের মতো করে এটি আসলে উদযাপন করা হয়, প্রাণের ভেতর থেকে আসলে উদযাপন করা। এবং পরিবর্তিত পরিস্থিতির কারণে কিন্তু এই যে ব্যবস্থাপনা এবং নিরাপত্তা সেই বিষয়টিতে কিন্তু অন্যরকম জোর দেওয়া, নজরদারি রাখা, সেই বিষয়গুলোতে কিন্তু সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে অন্যান্য যে সকল সংস্থা সম্পৃক্ত রয়েছেন তারা সবাই। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারাও কিন্তু এক ধরনের প্রস্তুতি এবং সতর্ক অবস্থা এবং অন্য ধরনের যে ব্যবস্থাপনা নেওয়া দরকার সেগুলো সম্পন্ন করেছে। নিশ্চয়ই খুব স্বাভাবিকভাবেই এবং নিরাপদভাবেই এই দিনটি অতিবাহিত হবে এবং উদযাপন করা যাবে বলে মনে করছেন সবাই। সোহাগ, ভাষা নিয়ে আপনার একটা প্রতিবেদন দেখছিলাম যেখানে আসলে দেশের 41টি ভাষার মধ্যে 14টি হারিয়ে যাওয়ার পথে এমনটি উঠে এসেছে। কোনো ভাষা টিকে আছে মাত্র 2 জনের মুখে। এই ভাষাগুলো আসলে কেন হারিয়ে যাচ্ছে এবং ভাষাগুলো টিকিয়ে রাখতে আসলে কাদের উদ্যোগ নিতে হবে? এখানে আসলে কয়েকটি ব্যাপার রয়েছে। যে ভাষাগুলো হারিয়ে যেতে বসেছে 2 জন বা অল্প কয়েকজন মাত্র জানেন, এটির একটি মূল কারণ হচ্ছে এই তাদের যে সকল সদস্য রয়েছেন পরিবারের বা গোষ্ঠীর মধ্যে তারা আসলে শিক্ষা ব্যবস্থায় এসে তাদের মাতৃভাষা ছেড়ে সাধারণত বাংলাদেশে যারা রয়েছেন বাংলা ভাষায় তাদের বেশিরভাগ শিক্ষা গ্রহণ করতে হয়। সেক্ষেত্রে তারা আসলে শিক্ষা ব্যবস্থায় ঢোকার পরে দেখেন যে তাদের ভাষার চর্চা করতে গেলে বা করলে সেখান থেকে আসলে খুব বেশি ভবিষ্যতের জন্য সুবিধা তাদের তৈরি হয় না। সেক্ষেত্রে আসলে এক ধরনের অনীহা তৈরি হয়ে যায়। এর পাশাপাশি আসলে অনেক ভাষারই আসলে কোনো লিপি নেই, লিখিত রূপ নেই। সেক্ষেত্রে আসলে এটি সংরক্ষণ, চর্চা করা বা পারিবারিকভাবে বা অন্যান্য যে কোনোভাবে সেটি আসলে বাংলা ভাষার মতো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সেটির আসলে সুযোগ কম। আবার অনেক ক্ষেত্র রয়েছে যেখানে আসলে এই ভাষার জনসংখ্যা খুবই কমে গেছেন, অল্প কয়েকজন রয়েছেন। এই কারণগুলো আসলে মূলত। তবে বিশেষজ্ঞ এবং গবেষক যারা রয়েছেন, বিভিন্ন দায়িত্বে যারা রয়েছেন, তারা কিন্তু আসলে বলছেন এই ভাষাগুলো টিকিয়ে রাখা খুবই জরুরি। সেক্ষেত্রে সরকারি নানা উদ্যোগের পাশাপাশি যারা এই ভাষাভাষী রয়েছেন তাদেরও সতর্ক হওয়া, সচেতন হওয়া এবং আগ্রহী হওয়া এবং সরকারকে আসলে এই ভাষায় যারা রয়েছেন অল্প কয়েকজন মানুষ যেখানে রয়েছেন তাদেরকে আসলে ব্যাপক সুবিধা ঘোষণা করা যে এই ভাষার চর্চা করলে বা এই ভাষা তারা টিকিয়ে রাখলে সরকারের পক্ষ থেকে বা অন্য কোনো পক্ষ থেকে এই ধরনের সুবিধা তাদের দেওয়া হবে। তো সবার সম্মিলিত চেষ্টা না থাকলে আসলে এই ভাষাগুলো টিকিয়ে রাখা খুবই দুষ্কর বলে মনে করছেন অনেকেই। সোহাগ, আপনাকে ধন্যবাদ।
সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান, সাবেক ডেপুটি গভর্নর ও আর্থিক গোয়েন্দা ইউনিট BFIU এর প্রধান আবু হেনা রাজি হাসান, অর্থনীতিবিদ ডক্টর আবুল বারাকাত সহ 23 জনের নামে মামলা করেছে দুদক। সংস্থাটি জানিয়েছে, আসামিরা জনতা ব্যাংক থেকে 297 কোটি লোপাটে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা পালন করেছেন। এদিকে 11 কোটি 34 লাখ টাকা সম্পদের বৈধ উৎস না পাওয়ায় সাবেক আইজিপি বেনজির আহমেদ, তার স্ত্রী এবং 2 মেয়ের নামে মামলা করেছে দুদক। সাইবার জালিয়াতির মাধ্যমে রিজার্ভ চুরির ঘটনায় বিতর্কের মুখে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে সরে দাঁড়ান ডক্টর আতিউর রহমান। এরপর অনেকটা আড়ালেই থাকেন আতিউর। বৃহস্পতিবার 297 কোটি টাকা ব্যাংক থেকে আত্মসাতের অভিযোগে করা একটি মামলায় তাকে আসামি করে দুদক। এজাহারে বলা হয়েছে, অ্যানোনটেক্স নামে একটি গ্রুপের কাগজে প্রতিষ্ঠান দেখিয়ে 297 কোটি টাকা ঋণ দেয়া হয় জনতা ব্যাংক থেকে। ওই সময়ে জনতা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন অর্থনীতিবিদ আবুল বারাকাত। আতিউর এবং সাবেক ডেপুটি গভর্নর আবু হেনা রাজি হাসান ক্ষমতার অপব্যবহার করে এ ঋণ পাইয়ে দিতে সহযোগিতা করেছেন। দুদক জানায়, জালিয়াতির মাধ্যমে মিথ্যা রেকর্ড তৈরি করে জনতা ব্যাংক থেকে ঋণ দেওয়া হয়েছিল। আবুল বারাকাত ব্যাংকের চেয়ারম্যান থাকতেই এ জালিয়াতি হয়েছে। জালিয়াতির মাধ্যমে মিথ্যা রেকর্ডপত্র সৃজনপূর্বক তা খাঁটি হিসাবে ব্যবহার, 297 কোটি 38,87,296 টাকা আত্মসাতের অপরাধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদকের উপপরিচালক নাজমুল হোসেনের করা মামলায় আতিউর, আবুল বারাকাত ছাড়াও আসামি করা হয়েছে সাবেক ডেপুটি গভর্নর এবং BFIU এর প্রধান আবু হেনা রাজি হাসান, জনতা ব্যাংকের সাবেক MD আব্দুস সালাম আজাদ, DMD আজমুল হক ছাড়াও বাংলাদেশ ব্যাংক এবং জনতা ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং অ্যানোনটেক্স গ্রুপের চেয়ারম্যান ইউনুস বাদল সহ 23 জনকে। এই মামলায় আসামির সংখ্যা 23। এখানে বেনিফিশিয়ারি জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জড়িত রয়েছে। এদিকে 11 কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ, তার স্ত্রী ও 2 কন্যা সহ 4 জনের নামে মামলা করেন দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম। আদিত্য রাফাত, DBC নিউজ, ঢাকা। জনতা ব্যাংক থেকে 297 কোটি টাকা লোপাটে পরোক্ষ এবং প্রত্যক্ষ ভূমিকা পালনে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান, অর্থনীতিবিদ ডক্টর আবুল বারাকাত সহ 23 জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এ নিয়ে আরও বিস্তারিত জানতে চাই, আমাদের সাথে বার্তা কক্ষ থেকে সরাসরি যুক্ত হয়েছেন অ্যাসাইনমেন্ট এডিটর আদিত্য আরাফাত। আদিত্য, জানাবেন ডক্টর আতিউর রহমান এবং ডক্টর আবুল বারাকাতকে কিভাবে আসলে এই মামলার আওতায় আনা হলো? হ্যাঁ, এখানে দুদক যেটি বলছে, তারা এই ঘটনার বেনিফিশিয়ারি। এখানে যে সময়ে ঘটনাটি ঘটেছে ওই সময়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্বে ছিলেন আতিউর রহমান এবং জনতা ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ আবুল বারাকাত। এই দুজন সরাসরিভাবে দুদক বলছে যে জড়িত না থাকলেও তারা এই ঘটনায়, অর্থাৎ অ্যানোনটেক্স গ্রুপের একটি প্রতিষ্ঠান ছিল সুপ্রভ স্পিনিং, যে প্রতিষ্ঠানটির যে প্রক্রিয়ায় ঋণ নিয়েছে সেই ঋণ নেওয়ার প্রক্রিয়ায় বাস্তবে কোনো সেই প্রতিষ্ঠানের অস্তিত্ব ছিল না এবং যেই প্রতিষ্ঠানটির কাগজপত্র দেখানো হয়েছে সেই প্রতিষ্ঠানটি বলা দুদকের অনুসন্ধানে যেটি বেরিয়ে এসেছে, সে জালিয়াতি করে সেই প্রতিষ্ঠানটির কাগজপত্র তৈরি করা হয়েছে এবং সেই প্রতিষ্ঠানটির অনুকূলে যে 297 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে এবং এখানে বাংলাদেশ ব্যাংকের একটি গভর্নরের একটি দায় রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যে জনতা ব্যাংকের একটি MOU চুক্তি রয়েছে এবং অন্যান্য ব্যাংকের সঙ্গেও কেন্দ্রীয় ব্যাংকের এই চুক্তি থাকে এবং সেই চুক্তির আওতায় কোন প্রক্রিয়ায় কোন প্রতিষ্ঠানকে ঋণ দেওয়া হবে সে বিষয়ে তথ্য রয়েছে এবং এই কারণে জনতা ব্যাংক যখন একটি অখ্যাত এবং যাদের ব্যবসায়িক পূর্ব অভিজ্ঞতা নেই এমন একটি প্রতিষ্ঠানকে যখন ঋণ দেওয়া হয় তখন কাগজপত্র এবং নিয়ম নীতির কোনো রকম তোয়াক্কা না করে সেই প্রতিষ্ঠানটিকে ঋণ দেওয়া হয় এবং সেখানে দুদক বলছে তারা অনুসন্ধানে ডক্টর আতিউরের তারা সংশ্লিষ্টতা
পেয়েছেন এবং সেই সময় তো আমরা আপনার প্রতিবেদনে আরো একটা জিনিস দেখছিলাম যে পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ এবং তার পরিবারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আসলে বেনজির আহমেদ এখন কোথায় আছে এবং তাকে দেশে ফিরিয়ে আনতে আসলে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? বেনজির আহমেদের যে বিষয়টি আপনি বলছেন, দুদক আজ আরেকটি মামলা দায়ের করেছে। সেখানে বলা হয়েছে যে পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ এবং বেনজির আহমেদের পরিবারের সদস্যরা তাদেরকে 11,43,00,000 টাকার সম্পদের বৈধ কোনো উৎস পাওয়া যায়নি এবং সে উৎস না পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এবং এখানে আপনাকে জানিয়ে রাখি যে 5ই আগস্টের আসলে আগে থেকেই বেনজির আহমেদ কোথায় অবস্থান করছেন এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে দুদকের কাছে একটি আনুষ্ঠানিকভাবে তথ্য না থাকলেও দুদকের অনুসন্ধান সংশ্লিষ্টরা জানিয়েছেন যে কয়েকটি মাধ্যমে তথ্য রয়েছে তিনি আসলে বিভিন্ন ইউরোপ, কখনো দুবাই, এরকম বিভিন্ন দেশে তিনি অবস্থান করছেন এবং তাকে ফিরিয়ে আনার জন্য দুদক সবশেষ ইন্টারপোলের যে সহযোগিতা সেই সহযোগিতা তারা নিচ্ছেন এবং আইনি যেসব প্রক্রিয়া রয়েছে, বিদেশে বাংলাদেশি যেসব আসামি রয়েছে এবং সেই আসামিগুলো ফেরত আনার যে প্রক্রিয়া রয়েছে সেই আইনি পদক্ষেপ দুদক বলছে যে নেবেন। এবং এইটি আসলে কিভাবে এরকম উদাহরণ আসলে খুবই কম, নেই বললেই চলে। এবং বেনজির আহমেদকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা যাবে কিনা এটি আসলে এখন দুদকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আদিত্য, আপনাকে ধন্যবাদ। সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই সচিব পর্যায়ের পর মন্ত্রী পর্যায়ের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতকে। এই আহ্বানে সাড়াও দিয়েছে বাংলাদেশের বড় প্রতিবেশী দেশটি। একথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, সব দূরত্ব কমিয়ে এনে ভারতের সাথে গুড ওয়ার্কিং রিলেশন চায় বাংলাদেশ। ইন্ডিয়ান ওশেন সামিটে অংশ নিতে ওমানের মাস্কাটে গিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সেখানেই সাইড লাইনে বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে। দেশে ফিরে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের সাথে ব্যবসা বাণিজ্য অনেকখানি স্বাভাবিক হয়ে এসেছে। সচিব পর্যায়ের বৈঠকের পর মন্ত্রী পর্যায়ের বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে ভারতকে এবং তারা ইতিবাচক সাড়া দিয়েছে। শুরুতে তো যে টানাপোড়েন ছিল সেটা সবাই জানে, আমরা স্বীকারও করেছি। ব্যবসা মোটামুটি পিক আপ করেছে, দেখা গেছে যে আগের লেভেলেই পৌঁছে গেছে। এখন এগুলিতে প্রত্যেকটা ইন্ডিকেশন, দুই পক্ষই আমরা মোটামুটি এ ব্যাপারে একমত হয়েছি যে এগুলি সব দূর করে একটা গুড ওয়ার্কিং রিলেশন, যেটা আমরা ব্যবহার করি, এটাতে আমাদেরকে পৌঁছতে হবে। এবং সেই জন্য ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীও এ ব্যাপারে এগোবেন, আমরাও এগোবো। আমি তাকে বলেছি যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী গতবার আপনাদের দেশে গিয়েছিলেন, এখন আপনার আসার কথা ঢাকায়। He was positive to all the indications that I gave. তবে ওই বৈঠকে আলোচনা হয়নি ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে। এটা নিয়ে কোনো ওইভাবে স্পেসিফিক আলোচনা হয়নি। আমরা ইন জেনারেল সবগুলি নিয়ে কথাবার্তা বলেছি। না, সরিয়ে রাখারও আসলে ব্যাপার না, এটা তো একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ইস্যু যে কোর্ট চেয়েছে তাকে, আমরা রিকোয়েস্ট করেছি তাকে এক্সপ্রেস করার জন্য, করে নাই। তার মানে এই না তো যে আমরা বাকি সব কিছু নিয়ে বসে থাকবো। বদলে যাওয়া পরিস্থিতিতে বাংলাদেশের কিছু অর্থায়ন বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে এখনই কিছু করার নেই বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। তিস্তা উন্নয়ন প্রকল্প চীনের সাথেই করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তবে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলছেন, এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বাংলাদেশ। আর পানি সম্পদ বিশেষজ্ঞরা বলছেন, তিস্তা নদীর উন্নয়নের জন্য এই প্রকল্প জরুরি। মহাপরিকল্পনার মাধ্যমে চীনের হোয়াংহো নদী ও সুকিয়ান সিটির আদলে তিস্তার দুই পার্কে আধুনিকভাবে গড়ে তোলা হবে। বাঁধের দুই পাশে থাকবে মেরিন ড্রাইভ, তৈরি হবে আধুনিক সেচ প্রকল্প ও যন্ত্রপাতি সমৃদ্ধ কৃষি খামার। একই সঙ্গে নদীর দুই পারে গড়ে উঠবে তিস্তা স্যাটেলাইট শহর। এ সব কিছুর সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চীন করেছে গত কয়েক বছর ধরেই। গত মাসে চীন সফরে এ নিয়ে আলোচনাও করেন পররাষ্ট্র উপদেষ্টা। এদিকে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা আদায় এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে 5 জেলার মানুষ সোম ও মঙ্গলবার আন্দোলন করে তিস্তা পারে। পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, চীন যেহেতু এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করেছিল, তাই খুব শিগগিরই তাদের সাথে কাজ আগাবে। আমরা দেখেছি যে এর আগে যে মাস্টার প্ল্যানটা হয়েছে ওইটা আসলে চীন সরকার কর্তৃকই টেকসই বা ফিজিবল মনে করা হয়নি।
এখন একটা পরিকল্পনা হবে, এইটার কারণে কিন্তু তিস্তা নদীতে অন্যান্য ইন্টারভেনশনগুলো সেরকমভাবে হচ্ছে। সেই সমঝোতা স্মারকের সময় বাড়ানো হচ্ছে, তার অর্থ হচ্ছে চীনের সাথে যে সমঝোতাটা আমাদের আছে আমরা সেটাকে ভিত্তি ধরে এগোচ্ছি। কিন্তু মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে চীনের রাষ্ট্রদূত ইয়াও ইয়ান জানান, চীন প্রস্তুত, তবে এখনো বাংলাদেশ কিছু জানায়নি। We are still waiting for response of Bangladesh side regarding China proposal. পানি সম্পদ বিশেষজ্ঞ সাইফুল ইসলাম বলছেন, চীনের তিস্তা প্রকল্প এবং ভারতের সাথে তিস্তা নিয়ে চুক্তি দুটো আলাদা বিষয়, তা সবাইকে স্পষ্ট করে বুঝতে হবে। এই দুইটা আসলে একটু আলাদাই জিনিস এবং দুইটাকে আসলে ডিল করতে হবে সেপারেটলি। গুলিয়ে ফেলাটা ঠিক হবে না, কারণ আমরা আসলে আমাদের জন্য হয়তো দুইটাই দরকার, যেহেতু ডেভেলপমেন্টও আমাদের একটা ওই অঞ্চলে আমরা জানি যে নদী ভাঙনের ফলে অনেক রকম ক্ষতির সম্মুখীন হয় মানুষ, পাশাপাশি আবার নদীর স্বাস্থ্য এবং নদীর প্রবাহ রক্ষা করা সেটাও অত্যন্ত জরুরি। এখন কত দ্রুত এবং কিভাবে এই প্রকল্প বাস্তবায়ন হয় সেটি দেখার অপেক্ষায় তিস্তাপাড়ের মানুষ। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কালো ছায়া পড়েছে গোটা বিশ্বে। সেই যুদ্ধ বন্ধে চলছে নানা উদ্যোগ, তবে নিকট পরিণতি কি হবে তা বলা যাচ্ছে না এখনই। পরিস্থিতি যখন এমন টলটলায়মান, তখন যুদ্ধে বন্ধের পক্ষে দাঁড়ানো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে জড়িয়ে পড়েছেন কথার যুদ্ধে। একের পর এক নাছোড় মন্তব্যে কোণঠাসা করে ফেলেছেন সাবেক কৌতুক অভিনেতাকে। পাল্টা জবাবও দিচ্ছেন জেলেনস্কি। আর এই কথার লড়াইয়ে সাইডলাইন থেকে জড়িয়ে যাচ্ছেন বিশ্ব নেতারাও। কথার যুদ্ধে জড়িয়ে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর রাশিয়ার সঙ্গে যুদ্ধে থাকা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। টানাপোড়েনের জল দ্রুতই গভীরে গড়াচ্ছে। জেলেনস্কি স্বৈরশাসক, রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়ানোই ঠিক হয়নি বলে জানিয়েছেন ট্রাম্প। জেলেনস্কিকে কথার বানে কোণঠাসা করে বুধবার ট্রাম্প বলেন, নির্বাচন ছাড়াই এক নায়ক হিসেবে দেশ চালাচ্ছেন সফল কৌতুক অভিনেতা জেলেনস্কি। নির্বাচন ছাড়া একজন স্বৈরশাসক হিসেবে ক্ষমতায় রয়েছেন জেলেনস্কি। তার উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া, তা না হলে দেশ তার হাতে থাকবে না। মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার কর্মকর্তাদের বৈঠকের পর ফ্লোরিডার পাম বিচে নিজের মালিকানাধীন মারে লাগো রিসোর্টে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, জেলেনস্কি রাশিয়ার সাথে যুদ্ধ শুরু করেছেন এবং তার এটা করা উচিত হয়নি। এছাড়া তার জনপ্রিয়তা মাত্র 4% বলে উল্লেখ করেন ট্রাম্প। পরদিন বুধবার ট্রাম্পের বক্তব্যের জবাব দেন জেলেনস্কি। ট্রাম্প ভুল তথ্যের মধ্যে আছেন, তার চারপাশে ভুল তথ্যের ছড়াছড়ি। আমরা বুঝতে পারছি এসব তথ্য রাশিয়া থেকেই আসছে। দুই নেতার বাকযুদ্ধের বিষয়ে সরব হয়েছেন পশ্চিমা নেতারাও। জেলেনস্কির সাথে ফোন আলাপে তার প্রতি সমর্থনের কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। যুদ্ধ চলাকালে নির্বাচন আয়োজন না করাকে যৌক্তিক সিদ্ধান্ত বলে উল্লেখ করেন তিনি। এদিকে জেলেনস্কিকে স্বৈরশাসক বলাকে মিথ্যা এবং বিপজ্জনক বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। সুইডেনের প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টের কথাকে ভুল উল্লেখ করে বলেন, জেলেনস্কি গণতান্ত্রিকভাবে নির্বাচিত। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। এ নিয়ে আরও বিস্তারিত জানতে চাই, আমাদের সাথে দুবাই থেকে যুক্ত হয়েছেন সিনিয়র রিপোর্টার শেখ আশিক। আশিক, যেই টার্গেট দেওয়া হয়েছে 229 রানের টার্গেট, এই টার্গেট আসলে ভারতকে কতটা বিপর্যয়ে ফেলতে পারবে, কিংবা ভারত এই টার্গেটটা আসলে টপকাতে পারবে কিনা? সেটা আজকের ম্যাচটা যদি আমরা দেখি যে 229 রানের টার্গেটটা আসলে অনেক ছোট, কিন্তু ম্যাচের শুরুতে যদি আমরা চলে যাই, প্রথম 5 ওভারে 35 রানের মধ্যে বাংলাদেশ যখন 5 উইকেট হারিয়ে ফেলে, সেই ম্যাচে 229 কিন্তু অনেক বড় ব্যাপার। এবং এই টার্গেটে যেহেতু বাংলাদেশ ভারতকে চাপে ফেলতে পারবে কিনা, এটা আসলে অনেক বড় একটি কঠিন প্রশ্ন। এই জন্য যাতে ভারত হচ্ছে এমন একটা দল যাদের লম্বা ব্যাটিং লাইন আপ এবং তাদের ব্যাটার আসলে শেষ হতে চায় না, উইকেট পড়ে কিন্তু ভারতের ব্যাটার শেষ হতে চায় না। সেই বিচারে এই 229 বা 230 রান ভারতের জন্য আহামরি কঠিন কিছু না। কিন্তু দিন যদি খারাপ যায় বা দিন যদি বাংলাদেশের মতো যায়, তবে ভারতের সাথেও এই টার্গেটও অনেক সময় বড় হয়ে যেতে পারে। আমি এটা এজন্যই বলছি যাতে এটা হওয়ার চান্স আসলে খুবই কম। কারণ দেখেন যে বাংলাদেশ যখন আজকে শুরু করলো, বাংলাদেশ যে আজকে 229 পর্যন্ত আসবে এই ধারণাও কারো ছিল না। যখন মুশফিকুর রহিম ব্যর্থ হয়েছেন, যখন হচ্ছে ক্যাপ্টেন নাজমুল চিরাচরিত প্রতিনিয়ত যেভাবে ব্যর্থ হন, সেভাবেই ব্যর্থ হয়েছেন
কেউই আসলে সেভাবে ফর্ম মানে ধরতে পারেনি। 35 রানে 5 উইকেট হারানোর পরে একটা দলের রান 229, সেখানে তাওহিদ হৃদয় এবং জাকের আলী অনেক, দুজনই ইয়াংস্টার এবং দুজনের 154 রানের পার্টনারশিপ। যে ম্যাচে 35 রানে 5 উইকেট পড়ে সেই ম্যাচে আবার ষষ্ঠ উইকেট পড়েছে 189 রানে। এই যে বিশাল একটা ব্যাপার, সেখান থেকে কিন্তু 229টাও কিন্তু অনেক। তো হতেই পারে ভারতের জন্য এই টার্গেটটাও, ভারতের যদি কয়েকজন ব্যাটসম্যান পড়ে যায় তাহলে এটাও ভারতের জন্য কঠিন হয়ে যেতে পারে, তবে চান্সটা আসলে খুবই কমই দেহিসিতা। আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে দেখেন যে বাংলাদেশের আজকে একাদশ নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন হচ্ছে। ভারতের মিডিয়া থেকে শুরু করে ভারতীয় প্লেয়ারদের মধ্যে কিন্তু নাহিদ রানাকে নিয়ে একটু হলেও আতঙ্ক ছিল, যে অ্যাটলিস্ট নাহিদ রানার গতিকে নিয়েও তারা কিন্তু অ্যানালাইসিস করেছে এবং সেটা নিয়ে তারা একটু হেডেক ছিল তাদের। সেখান থেকে নাহিদ রানা যখন একাদশে থাকে না, সেইখানে এই জায়গায় জানতে চাই যে আসলে যে একাদশে আসলে মাহমুদুল্লাহ এবং নাহিদ রানাকে রাখা হলো না, এই সিদ্ধান্ত আসলে বাংলাদেশের উপরে কেমন প্রভাব পড়বে? আমি সেটা যদি বলি যে নাহিদ রানাকে রাখা হলো না, নাহিদ রানা খেললে সেখানে অন্য একজন পেসার থাকতেন না, এবং সেই সম্ভাবনাটা দেখা গেছে যেত যে হচ্ছে আমার কাছে যেটা মনে হয় সাম্প্রতিক ফর্ম বিচারে সেটা হচ্ছে হতে পারতো, সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমান, কিংবা হচ্ছে যদি ইয়াং মানে অভিজ্ঞতার হিসাব করতাম তাহলে তানজিম সাকিব হতে পারতো। কারণ দেখেন যে নাহিদ রানাকে নিয়ে কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটে এখন আলোচনা চলছে এবং নাহিদ রানা কিন্তু গতির সঙ্গে লাইন লেন্থও এখন ভালো করেন। সেই জায়গা থেকে নাহিদ রানাকে নিয়ে ভারতীয় মিডিয়ার যেমন চিন্তা ছিল ভারতীয় দলের প্লেয়ারদেরও, সেখান থেকে হুট করে নাহিদ রানাকে বসিয়ে দেওয়া মানে হচ্ছে ভারতের উপর একটু হলেও চাপ কমিয়ে দেয়া। এবং আসলে সেটা হচ্ছে আমরা বোলিং পার্টে হয়তো বা দেখতে পাবো যে এক্সট্রা যে প্রেশারটা ছিল, মানে মনস্তাত্ত্বিক যে প্রেশারটা ছিল ভারতীয় ব্যাটসম্যান বা ভারতীয় টিমের নাহিদ রানাকে নিয়ে, সেইটা থেকে তারা মুক্ত হয়ে গেছে। এখন আসি মাহমুদুল্লাহর ব্যাপারে। মাহমুদুল্লাহ না খেললে আসলে কে খেলতো? জাকের আলী অনেক এবং হচ্ছে তাওহিদ হৃদয় দুজনেই পারফর্ম করেছেন এবং দুজনের খেলা উচিত। মাহমুদুল্লাহ না খেললে আমার বিচারে সেখানে মুশফিককে বসানো যেত মাহমুদুল্লাহর জায়গায়। কারণ হচ্ছে দেখেন যে মুশফিকুর রহিম সাম্প্রতিক কালে অনেকদিন ধরে অফ ফর্মে ঘুরছেন। বিপিএল এ মাহমুদুল্লাহ মোটামুটি ভালো করলেও কিন্তু মুশফিকুর রহিমের ফর্ম বিপিএল এও ভালো ছিল না। বেশ লম্বা সময় ধরে একজন প্লেয়ার, একজন সিনিয়র ক্যাম্পেইনার যখন ফর্মহীনতায় ভুগছেন, তাকে আপনার এই বিশ্লেষণ জানলাম, জানতে চাই যে ওখানে বাংলাদেশি দর্শকদের আসলে প্রতিক্রিয়া কেমন, কি বলছেন তারা? বাংলাদেশি দর্শকদের সাথে ইশিরা কথা বলছিলাম, অনেক দর্শকই 15 ওভারের সময় আসলে বের হয়ে গেছে বাংলাদেশের 5 উইকেট পড়ে যাওয়ার পরে, এবং অনেকে কিন্তু আবার এখনো মানে স্বপ্ন দেখছেন এখন পর্যন্ত। আমি অনেকের সাথে কথা বলেছি এবং তাদের বিশ্বাস যে হয়তো ভারত ও বাংলাদেশও এখান থেকে কামব্যাক করতে পারবে। এজন্যই যেহেতু ভারত বাংলাদেশ ম্যাচ আমরা সবসময় দেখি যে একটা এক্সাইটিং মোমেন্ট থাকে, উত্তেজনা থাকে এবং মেন্টাল প্রেশার, মনস্তাত্ত্বিক যে চাপটা থাকে দুই দলের মধ্যে, সেই চাপের মাধ্যমে কিন্তু একটা অবস্থান তৈরি হয় এবং দুই দলের মধ্যে যে মনস্তাত্ত্বিক লড়াইটা মাঠে প্রভাব ফেলে এবং তার প্রভাব ম্যাচেও দেখা যায়। তো সেখান থেকে ভারত চাপে থাকবে ঠিক আছে, কিন্তু দিন শেষে একটা কথাই যে যদি প্ল্যান বাস্তবায়ন না হয় এবং আসলেই সবকিছু সঠিকভাবে করানো সম্ভব, এইখানে আসলে বাংলাদেশের টিকে থাকা। অসংখ্য ধন্যবাদ আশিক আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। ডিবিসি নির্বাচিত সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।